হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ডেইলি স্টাডির জনাব মাহফুজ আলম, যিনি ডেইলি স্টাডি এডিটর, তার কর্তৃক লিখিত একটি কলাম অর্থাৎ সম্পাদকীয়ের মতো, সেইটা আজকে আমরা পড়তে যাচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো এবং বাংলা অর্থ বুঝে শুনে কিভাবে সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে সেটা আমরা শিখবো। স্পোকেন ইংলিশে কিভাবে দক্ষ হতে সেটা আমরা শিখবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অজানা অনেকগুলো শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট অনুরোধ করি যে আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি, বিশেষ করে ভারতীয় বন্ধু এবং বাংলাদেশি বন্ধুদের অনুরোধ করছি যে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে গিয়ে ভিডিও দেখবেন, গ্রামারের ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই আশা থেকে শুরু করছি। হাসিনাস মিসরুল, এখানে কলাম বাই মাহফুজ আলম লেখা আছে, মানে এই কলাম যেটা লেখা হয়েছে পুরাটাই কলাম মানে কোন রচনা, ঠিক আছে, সেটাই রচনাটা এটা লিখছেন হচ্ছে মাহফুজ আলম, যিনি ডেইলি স্টাডি এডিটর, সম্পাদক ইনি। আচ্ছা, ইনি যেটা লিখছেন সেটা হচ্ছে হাসিনাস মিসরুল, হাসিনার যে অপশাসন বা দুঃশাসন শুড নট এফেক্ট, সেটা উচিত হবে না এফেক্ট প্রভাবিত কর আওয়ার জাজমেন্ট অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে নিয়ে যে আমাদের ধারণা, আমাদের রায়, সেটাকে প্রভাবিত করা ঠিক হবে না। কারণ বঙ্গবন্ধু আলাদা জিনিস, হাসিনা আলাদা জিনিস। তো হাসিনার যে অপশাসন সেটা কোনোভাবে আমাদের যে বঙ্গবন্ধু সম্পর্কে যে ধারণা রয়েছে হৃদয়ের মধ্যে সেটাকে মানে প্রভাবিত করা মোটেও উচিত হবে না। মানে এটাকে প্রভাবিত করা যাবে না যে এইটা হাসিনার শাসন দিয়ে আমি বঙ্গবন্ধুকে জাজ করব, বিচার করব, ঠিক আছে, এটা ঠিক করা হবে না। এটা বলছে হচ্ছে মাহফুজ আলম। এরপরে অংশ, দ্য হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার, যে হিস্ট্রি মানে ইতিহাস, লিবারেশন ওয়ার মানে কি, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধর যে ইতিহাস সেটা কি বলছে, সেটা মাস্ট বি, অবশ্যই কি করতে হবে, অনার, সম্মান করতে হবে। বন্ধুরা, এই যে বি দেখতে পাচ্ছেন মাস্টের পরে, এই বি এর পরে যদি মডাল ভার্বের পরে বি থাকে তো বি এর পরে ভার্বের V3 হয়, ঠিক আছে। তাহলে দ্য হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার মানে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মাস্ট বি অনার, তাকে অবশ্যই সম্মান করতে হবে। আর মুক্তিযুদ্ধের বিষয়টাকে সম্মান করতে হলে বঙ্গবন্ধুকে সম্মান করতে হবে, এই কথাটা এখানে আসছে। টু রিসেন্ট অ্যানাউন্সমেন্ট, এর সম্প্রতি কেন উনি লিখছেন তার বিষয় তো কারণ আছে। এই যে কলামটা লেখা হচ্ছে, তাই না, এটা সম্পাদক লেখা হচ্ছে, কেন লেখা হচ্ছে? টু রিসেন্ট, সম্প্রতি রিসেন্ট দুটি অ্যানাউন্সমেন্ট, ঘোষণা, অ্যানাউন্সমেন্ট দুটো এসছে। হ্যাভ টেকেন আস সারপ্রাইজ, আমাদেরকে বিস্মিত করেছে। টেক বাই সারপ্রাইজ মানে হচ্ছে বিস্মিত করা, টেক বাই সারপ্রাইজ। তাই এটা হচ্ছে ফ্রেজ, টেক বাই সারপ্রাইজ, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বসেছে এবং টেকের পাস্ট পার্টিসিপল রয়েছে টেকেন, এবং আস আমাদের করেছে বাই সারপ্রাইজ, বিস্মিত করেছে। তাহলে কি হচ্ছে, টু রিসেন্ট অ্যানাউন্সমেন্ট, দুটি সাম্প্রতিক ঘোষণা, হ্যাভ টেকেন আস বাই সারপ্রাইজ, আমাদের বিস্মিত করেছে। আচ্ছা, কি কি ঘোষণা বলছে? ফার্স্ট, প্রথমত, দ্য রিকনফিগারেশন অফ ন্যাশনাল ডেস, এই ন্যাশনাল ডেস মানে জাতীয় যে দিবসগুলো রয়েছে সেগুলোর রিকনফিগারেশন বা পুনর্নির্ধারণ সম্পর্কে। হ্যাঁ, প্রথমটা কি, যে জাতীয় আমাদের যে দিনগুলো রয়েছে সেগুলো পুনর্নির্ধারণ সম্পর্কে একটা এসছে। আর এটা কি সেকেন্ড, দ্বিতীয়টা হচ্ছে দ্য স্টেটমেন্ট, মানে প্রথমটা কি বিস্মিত করেছে একটা, যে জাতীয় দিন পুনর্নির্ধারণ নিয়েও একটা যে ঘোষণা, সেটা আমাদেরকে বিস্মিত করেছে। আর একটা বিষয় বিস্মিত করেছে, কোনটা সেটা বলা হচ্ছে যে সেকেন্ড, দ্বিতীয়ত দ্য স্টেটমেন্ট, বক্তব্য বা ঘোষণা, বাই ইনফরমেশন অ্যাডভাইজার, এই যে তথ্য যে উপদেষ্টা তার কর্তৃক যে বিবৃতি, নাহিদ ইসলাম কর্তৃক বিবৃতি দেয়ার যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, যে অন্তর্বর্তীকালীন সরকার। বন্ধুরা, আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার। ডাজ নট মানে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডাজ নট বসে, যে থার্ড পারসন নাম্বার হয়। ডাজ নট না, কি না, কনসিডার, বিবেচনা করে না। কনসিডার মানে বিবেচনা করে, তাহলে বিবেচনা করে না, কি করে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যাজ হিসাবে দ্য ফাদার অফ দ্য নেশন বা জাতির পিতা হিসাবে বিবেচনা করে না। তাহলে দ্বিতীয় যে বক্তব্যটা সেটা হচ্ছে এই যে আমাদের যে ইনফরমেশন অ্যাডভাইজার রয়েছে নাহিদ ইসলাম, তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বর্তমান যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ডাজ নট কনসিডার, বিবেচনাই করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যাজ হিসাবে দ্য ফাদার অফ নেশন,
জাতির পিতা হিসেবে তিনি মনেই করেন না, বা এই সরকার বিবেচনা করে না। এরপরে অংশটা আমরা দেখব। রিগার্ডিং, এবারে মাহফুজ আলম মানে এই যে এডিটর বলছেন, দ্য ন্যাশনাল ডেজ, জাতীয় দিবসগুলো সম্পর্কে তো অবশ্যই অনেকের বিভিন্ন ভিন্ন থাকতে পারে। তা বলছে রিগার্ডিং দ্য ন্যাশনাল ডেজ, জাতীয় বিষয়গুলো বিষয়ে উই আর অন দ্য সেম পেজ, আমরা কিন্তু একই মত। আবার বন্ধুরা, অন দ্য সেম পেজ মানে হচ্ছে একই মত, মানে ওই অ্যাগ্রি উইথ ইউ বলে না, বা আই এম অফ দ্য সেম ভিউ, আই এগ্রি উইথ ইউ না বলে আমরা সে বলি আই এম অন দ্য সেম পেজ। এটাও কিন্তু স্ট্যান্ডার্ড একটা ইংরেজি, এবং এইটা কিন্তু বাইরের দেশে ভীষণ চলে আই এম অন দ্য সেম পেজ। মানে আপনি হয়তো বলছেন যে দোস্তাবি কাস্ট এটা এইরকম, তো সম্মতি যাপন করে হয়তো বলছেন আই এম অন দ্য সেম পেজ, আমি একমত, আই এম অন দ্য সেম পেজ। আপনারা একটা বাক্য এখানে লিখবেন আই এম অন দ্য সেম পেজ দিয়ে, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে এখানে রিগার্ডিং দ্য ন্যাশনাল ডেজ, এই যে জাতীয় যে দিবসগুলো রয়েছে সে বিষয়ে উই আর অন দ্য সেম পেজ, আমরা উই আর অন দ্য সেম পেজ, আমরা একমত, অ্যাজ দ্য গভর্নমেন্ট, সরকারের মতো আমরাই একমত, অন মোস্ট অফ দেম, বেশিরভাগ ক্ষেত্রে। বন্ধুরা, অন মোস্ট অফ দেম মানে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে উনি বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা একমত, মানে এই যে জাতীয় দিবসগুলো সম্পর্কে, এক্সেপ্ট 3, তিনটা ছাড়া। মানে উনি বলছেন সম্পাদক যে আমরা তো সরকারের মতোই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একমত, উই আর অন দ্য সেম পেজ, অ্যাজ মানে মতো, দ্য গভর্নমেন্ট সরকারের মতোই, অন মোস্ট অফ দেম তাদের বেশিরভাগ ক্ষেত্রেই, এক্সেপ্ট ছাড়া 3, তিনটা ছাড়া। মানে তিনটা জায়গায় আমাদের প্রশ্ন রয়েছে যে এই তিনটা করলে হয়তো বিভ্রান্ত হবে জাতি, বা এর বলছে আর কি সম্পাদক। তার মধ্যে একটা দিবস কি, মার্চ 7, দ্য ডে অফ বঙ্গবন্ধু হিস্ট্রিক স্পিচ, 7 মার্চ, যেটা কি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস। দ্য ডে অফ বঙ্গবন্ধু হিস্ট্রিক স্পিচ মানে ঐতিহাসিক ভাষণ দিবস 7 মার্চের। আর কি, অগাস্ট 15, 15 অগাস্ট, দ্য ডে অফ হিজ অ্যাসাসিনেশন অ্যালং উইথ মোস্ট অফ হিজ ফ্যামিলি, মানে দিবস মানে তার পরিবারের অধিকাংশদেরকে নিয়েই তাদের কি ওটা মানে অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা দিবস, ঠিক আছে? কারো উপরে গুপ্ত হত্যা, যেটা ইংরেজি বলে অ্যাসাসিনেশন, ঠিক আছে? এই যে অ্যাসাসিনেশন, যে দ্য ডে অফ হিজ অ্যাসাসিনেশন, তার গুপ্ত হত্যা দিবস, অ্যালং উইথ সঙ্গে, মোস্ট অফ হিজ ফ্যামিলি তার পরিবারের অধিকাংশ যে লোকজন ছিল তাদের পরিবারের লোকদের সঙ্গে তার যে গুপ্ত হত্যা দিবস। তারপরে এটা অ্যান্ড নভেম্বর 4 এবং 4 নভেম্বর, সেটা কি, দ্য ডে অফ আওয়ার কনস্টিটিউশন, মানে আমাদের যে এমন দিন যে দিনে আমাদের সংবিধান ওয়াজ প্রমালগেটেড, মানে ঘোষণা করা হয়। আমাদের সংবিধানের যে প্রকাশ্যে ঘোষণা করা হয় কয় তারিখে, এই যে নভেম্বরের 4 তারিখে। এই জন্য এটাও গুরুত্বপূর্ণ উনি বলছেন, ঠিক আছে? তাহলে কি, নভেম্বর 4, দ্য ডে অফ, আচ্ছা, দ্য ডে আওয়ার কনস্টিটিউশন বলছে এই দিবসটাতে আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধান, ওয়াজ প্রমালগেটেড, এটা ঘোষণা করা হয়। তাহলে এই তিনটা দিবস নিয়ে কথা আছে, এগুলো নড়চড় করা যাবে না বলে বলছেন। হিস্টোরি ওয়াজ মেড, উনি বলছেন যে ইতিহাস তৈরি হয়েছিল, ওয়াজ মেড মানে তৈরি হয়েছিল কবে, অন দিস ডেজ, এই দিনগুলিতে, এই 3 দিনগুলিতে ইতিহাস রচনা হয়েছিল। হিস্ট্রি ওয়াজ মেড, ইতিহাস তৈরি হয়েছিল, অন দিস ডেজ, এই দিনগুলোতে, অ্যান্ড এবং দেয়ার সিগনিফিকেন্স, তাদের যে গুরুত্ব, দেয়ার মানে তাদের, সিগনিফিকেন্স মানে গুরুত্ব, শুড নট উচিত হবে না, নট মানে না, অ্যাট অল বি একদম, বি ইরোডেড এদের মুছে ফেলা একদম উচিত হবে না। উনি বলছেন যে হিস্ট্রি ওয়াজ মেড, ইতিহাস তৈরি করা হয়েছিল, অন দিস ডেজ, এই দিনগুলোতে ইতিহাস তৈরি হয়েছিল, অ্যান্ড এবং দেয়ার সিগনিফিকেন্স, তাদের গুরুত্ব, শুড নট অ্যাট অল বি, একে একদম ইরোডেড, এদের একদম মিছে ফেলা উচিত হবে না। অ্যাট অল মানে একদম, নট মানে না, শুড মানে উচিত। এখানে বিয়ের পরে ওই যে বললাম মডেলের পরে মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এটার পরে মাস্টের পরে বি থাকলে এরপরে ভি3 লিখতে হয়, এটা প্যাসিভ ভয়েসের নিয়ম। শুড নট বি ইরোডেড, ইরোড মানে মুছে ফেলা, এগুলো মুছে ফেলা উচিত হবে না, ইরোড এই পর্যন্ত। এরপরে আমরা ইরোডের এই পর্যন্ত ছিল, তারপরের অংশটা হচ্ছে ডি যুক্ত করা হয়েছে শুধুমাত্র পাস্ট টেন্স করার জন্য, ভি3 করার জন্য, বিয়ের পরে ভি3 বসে। তাহলে আমরা এটি বুঝলাম। এরপর কি, বঙ্গবন্ধু ইজ দ্য সুপ্রিম লিডার, উনি বলছেন যে বঙ্গবন্ধু হচ্ছে একদম মহান নেতা, সর্বোচ্চ নেতা, সুপ্রিম মানে সর্বোচ্চ, মহান, লিডার মানে নেতা, অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, আমাদের স্বাধীনতা আন্দোলনে, তাই না?
ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মানে স্বাধীনতা আন্দোলনের উনি হচ্ছেন মহান নেতা। বঙ্গবন্ধু ইজ দ্য সুপ্রিম লিডার, তিনি হচ্ছে মহান নেতা অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, আমাদের স্বাধীনতা যে আন্দোলন ছিল। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, মুভমেন্ট মানে আন্দোলন। তো স্বাধীনতা আন্দোলনের ইনি হচ্ছে সর্বোচ্চ নেতা ছিলেন। আর কি দেয়ার ওয়ার ছিল, আরো অনেকে ছিলেন। দেয়ার ওয়ার মেনি আদার্স, আরো অনেকে ছিলেন। দেয়ার ওয়ার মানে ছিলেন, কিন্তু অনেকের, আচ্ছা কেউ মানে কোথাও কেউ ছিল বা কোথাও কিছু আছে এরকম বোঝালে দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ দিয়ে শুরু হয়। যদি একের বেশি হয় আমরা বলি দেয়ার আর দেয়ার ইজ না বলে, আর পাস্ট টেন্সে বলি আমরা দেয়ার ওয়ার, আর একজন হলে পাস্ট টেন্সে লিখি আমরা দেয়ার ওয়াজ। তাহলে আমরা লিখবো দেয়ার ওয়ার অনেকে ছিল, মেনি আদার্স মানে আরো অনেকে। আরো অনেকের ইংরেজি মেনি আদার্স মানে আরো অনেকে, ওয়ার্ডটার অর্থ, ঠিক আছে। ফোর আদার্স মানে আরো চারজন, মেনি আদার্স মানে আরো অনেকে। আমরা তো বলি না আরো অনেকে ছিলেন, এই কথাটা মানে কিন্তু এটাই, এই ইংরেজি ওয়ার্ড এই ফ্রেজটাই। দেয়ার ওয়ার মেনি আদার্স, আরো অনেকে ছিলেন। শাহজাদ ধরে যেমন ধরে নিন, এখানে লাস্ট মাওলানা আবুল হামিদ খান ভাসানী, হোসাইন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা কি ফজলুল হক, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম এ যে ওসমানী হিস্ট্রি, তাই না, এগুলো এরাও ছিলেন। এনারাও আরো অনেকেই ছিলেন এই যে স্বাধীনতার সময়। হিস্ট্রি উইল জাজ দেম, ইতিহাসই তাদের বিচার নির্ধারণ করবে তাদের জায়গা, এন্ড গিভ দেম, তাদেরকে দিবে দেয়ার ডিউ প্লেস, তাদের যথাযথ স্থান। মানে ইতিহাসটা পড়তে হবে, ইতিহাসটা জানতে হবে, তারপরে জানবো যে ইতিহাস তো বেমানি করবে না, ইতিহাস তাদেরকে একটা জায়গা নির্ধারণ করে দিবে। এখানে জাজ মানে বিচার করা না, নির্ধারণ করা। দেম তাদেরকে নির্ধারণ করবে, এবং কি গিভ দেম এন্ড কি করবে, তাদেরকে দিবে দেয়ার ডিউ প্লেস, তাদের যথাযথ বা উপযুক্ত স্থান তাদেরকে ইতিহাসই দিবে। এটা আমাদের নিয়ে কিছু করার নাই, উনি বলছেন এটা, তাই না। হিস্ট্রি উইল জাজ দেম অল, তাদের সবাইকে, দেম অল মানে কি তাদের সবাইকে কি করবে, নির্ধারণ করবে। এন্ড এতগুলোর মধ্যে এই যে এখানে যেগুলো ছিল নাম বলা হলো, এবং বঙ্গবন্ধু সব, এবং ইতিহাস তাদেরকে নির্ধারণ করবে, এবং ইতিহাস তাদেরকে যথাযথ জায়গা দিবে এই ব্যক্তিগুলোকে। এন্ড গিভ দেম দেয়ার ডিউ প্লেস, ঠিক আছে। ইন আওয়ার ভিউ, আমাদের মতে, উনি বলছেন আমাদের মতে বঙ্গবন্ধু মাস্ট বি জাজ, বঙ্গবন্ধুকে অবশ্যই বিচার করতে হবে ইন টু সেপারেট সেগমেন্টস। এখানে আবার জাজ মানে এখানে আবার বিচার করা অর্থে আসছে। বিচার বঙ্গবন্ধু বিচার করতে হবে দুই ইয়াতে, দুটা ভিন্ন ভিন্ন অংশে, কারণ তার দুটো পর্ব আছে। এখানে সেগমেন্ট মানে পর্ব বা অংশ, তার দুই পর্বে বঙ্গবন্ধুকে আমাদের মতে উনি বলছেন মাহফুজ আনাম যে আমাদের মতে, ইন আওয়ার ভিউ, আমাদের মতে বঙ্গবন্ধুকে মাস্ট বি জাস্ট, ওই যে বললাম যে ক্যান কুড মে মাইট এগুলো থাকলে কি হয়, মাস্ট থাকলে বি থাকলে ভিত্রি হয়। অবশ্যই বঙ্গবন্ধুকে বিচার করতে হবে ইন টু, দুটা সেপারেট, দুটি পৃথক সেগমেন্ট যেহেতু এটা পৃথক ভাবে দুটা পৃথক পর্বে তাকে বিচার করতে হবে। প্রথম পর্বটা কি, দ্য ফার্স্ট ইজ, প্রথম পর্বটা হচ্ছে ইজ আপ টু আওয়ার ইন্ডিপেন্ডেন্স, প্রথমটা হচ্ছে আমাদের স্বাধীনতা পর্যন্ত। কারণ বঙ্গবন্ধুকে দুই ভাগে ভাগ করা হয়, একটা স্বাধীনতার আগে আর একটা স্বাধীনতা পর্যন্ত, আর স্বাধীনতা পরে ওনার যে প্রধানমন্ত্রিত্ব হওয়া বা তাই না দেশ শাসন করা, এই পর্বটা একটু খারাপ ছিল, সেটা নিয়ে উনি বিস্তারিত বলেছেন, কিন্তু একদম রাগ মানে এখানে একদম ঢাক কোনো খবর রাখেননি, উনি সবকিছু প্রকাশ করে দিয়েছেন। দ্য ফার্স্ট ইজ, প্রথমটা আপ টু মানে পর্যন্ত, আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা পর্যন্ত, মানে বঙ্গবন্ধুর প্রথম জীবনটা কি পর্বটা বিচার করতে হবে আমাদের স্বাধীনতা পর্যন্ত। এন্ড দ্য সেকেন্ড, দ্বিতীয় যেটা, ইজ আফটার হিজ রিটার্ন টু বাংলাদেশ, বাংলাদেশে প্রত্যাবর্তনের পর, অন জানুয়ারি 10, 1972, 1972 সালে জানুয়ারির 10 তারিখে। তাহলে আমরা কি বললাম যে এখানে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে তার স্বাধীনতা পর্যন্ত, দ্বিতীয়টা কি, দ্য সেকেন্ড ইজ আফটার হিজ রিটার্ন টু বাংলাদেশ, দ্বিতীয়টা হচ্ছে তার ফেরত, প্রত্যাবর্তন, বাংলাদেশে প্রত্যাবর্তন 1972 সালে 10 জানুয়ারির পর, আফটার মানে পর। তাহলে বাংলাদেশে 1972 সালে 10 জানুয়ারিতে তার প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ধাপটা। তাহলে ইন দ্য ফার্স্ট ফেজ মানে ধাপ, কিন্তু আমরা এর আগে কিন্তু সেগমেন্ট লিখলাম, তাই না। ইন দ্য ফার্স্ট সেগমেন্টে কিন্তু লিখতে পারতো, প্রথম পার্ট, প্রথম অংশে এভাবে লিখতে পারতো, কিন্তু লেখেনি। আচ্ছা, এখানে ফেজ লিখছে, ফেজ মানে ধাপ বা পর্যায়। তার প্রথম যে পর্যায়টা, যেটা তার স্বাধীনতার পূর্বে, হিজ রোল ইজ সেন্ট্রাল, তার ভূমিকায় ছিল কি, প্রধান, এন্ড এবং ডিসিসিভ, চূড়ান্ত, এটাই চূড়ান্ত এবং অবধারিত, তার রোলটাই প্রধান এবং তার রোলটা ডিসিসিভ, অবধারিত, তার রোলের জন্য একে বাংলাদেশ স্বাধীন, এই কথা ইনি বলছেন। দ্য ফার্স্ট ফেজ, প্রথম পর্যায়ে, হিজ রোল, তার ভূমিকা, ইজ সেন্ট্রাল, এটাই প্রধান, কেন্দ্রিক, একদম তাকে কেন্দ্র করে সব ঘুরছিল বাংলাদেশের টোটাল রাজনীতি, এন্ড এবং ডিসিসিভ,
চূড়ান্ত বা অবধারিত এবং তার ভূমিকাই চূড়ান্ত ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য, তাই না? এরপরে তিনি ইউনাইট মানে একত্রিত করে, তাহলে হি ইউনাইটেড তিনি একত্রিত করেন দ্য বেঙ্গলি নেশন বাঙালি জাতিকে টু ডিমান্ড দাবি করতে ইটস ইকোনমিক এর অর্থনৈতিক কালচারাল সাংস্কৃতিক অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং রাজনৈতিক অধিকার দাবি করতে তিনি সমস্ত বাঙালি দেশ জাতিকে পুরো বাঙালি জাতিকে কি করেন? একত্রিত করেন। তাহলে বলছেন হি ইউনাইটেড তিনি একত্রিত করেন দ্য বাঙালি নেশন বাঙালি জাতিকে টু ডিমান্ড ইটস ইকোনমিক এর যে অর্থনৈতিক সাংস্কৃতিক এবং পলিটিক্যাল রাইটস রাজনৈতিক যে অধিকার সেটা দাবি করতে, তাই না? হি জেনারেট মানে কি? জন্মানো, তৈরি করা। কি জন্মান তিনি আমাদের মধ্যে? ইন আস আমাদের মধ্যে যে জন্মান, কি জন্মান? দ্য সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস তৈরি করেন। কি করতে? টু ডিমান্ড দাবি করতে, অ্যাসার্ট ঘোষণা করতে, আওয়াজ করে বলতে। অ্যাসার্ট মানে কি? আওয়াজ করতে করে বলা, অ্যাসার্টই বলে না? অ্যাসার্ট মানে হচ্ছে কোনো কিছু আওয়াজ করে বলতে। কি আর কি? অ্যান্ড এবং ফাইট লড়াই করতে, কি জন্য? ফর আওয়ার রাইটস আমাদের অধিকারের জন্য। এই কথাটা খুব সাংঘাতিক কথা কিন্তু, তাই না? উনি বলছেন যে হি জেনারেটেড তিনি জন্মান বা তৈরি করেন ইন আস আমাদের মধ্যে দ্য সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস তৈরি করেন টু ডিমান্ড দাবি করতে, অ্যাসার্ট ঘোষণা করতে, অ্যান্ড এবং ফাইট লড়াই করতে, ফর আওয়ার রাইটস আমাদের অধিকারের জন্য লড়াই করতে, এবার জোরে আওয়াজ করে বলতে, দাবি করতে। ডিউরিং তাহলে অ্যাসার্ট মানে ঘোষণা করা, এটা বেশ করে ওয়ার্ড ছিল কিন্তু, না? এখানে ফাইট মানে লড়াই করা। ডিউরিং দ্য 13 ইয়ার্স যে 13টা বছর উনি জেলে কাটিয়েছেন ইন টোটাল সর্বমোট দ্যাট হি ওয়াজ ইন জেল যে সময়টা তিনি জেলে ছিলেন, হি নেভার কম্প্রোমাইজ তিনি কখনো আপোষ করেননি। আপোষ করেন, নেভার মানে কখনোই না, আর কম্প্রোমাইজ মানে আপোষ করা, এই পর্যন্ত প্রেজেন্ট ফর্ম, তাই না? এখানে আছে পাস্ট ফর্ম হয়ে গেল ডি। তাহলে তার যে 13টা বছর জেলের টোটাল সময়ে যখন তিনি জেলে ছিলেন সেই সময় কখনোই তিনি আপোষ করেননি, তাই না? তেনার উপর অনেক টর্চার হয়েছে, পরিবার ছেড়ে চলে গেছে। 13টা বছর একটা মানে জেলের মধ্যে থাকা, এটা কিন্তু একটুখানি ব্যাপার নয় বন্ধু, তার জীবনের অনেকটা অংশ কিন্তু জেলের মধ্যে চলে যাওয়া। তাহলে ডিউরিং দ্য 13 ইয়ার্স তার 13টা বছর ইন টোটাল সর্বমোট দ্যাট হি ওয়াজ ইন জেল যে সময়টা তিনি জেলে ছিলেন, হি নেভার কম্প্রোমাইজড তিনি কখনোই কিন্তু আপোষ করেননি। এরপরে হিজ সুইপিং তার সেই বিশাল ভিক্টরি জয় ইন দ্য 1970 জেনারেল ইলেকশন 1970 সাধারণ নির্বাচনে মেড হিম তাকে করে দ্য স্পোর্টস পারসন মানে কি? মুখপাত্র অফ দ্য পিপল অফ পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে লোকজন, দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানের লোকদের তিনি মুখপাত্র বানিয়ে দেয় তাকে, তাই না? তিনি নির্বাচনে জয়লাভ করেন, তাকে যেতে দেওয়া হয়নি ভিন্ন কথা, তবুও তিনি কিন্তু যেহেতু তিনি নির্বাচিত হয়েছিলেন তাকে যেতে দেওয়া হয়নি, তিনি হয়ে গেলেন আমাদের মুখপাত্র, তিনি আমাদের সব কথা বলতেন সব জায়গায় যায়। তাহলে কি বলছেন? হিজ সুইপিং তার বিশাল ভিক্টরি বিজয় ইন দ্য 1970 জেনারেল ইলেকশন 1970 সাল সাধারণ নির্বাচনে মেড হিম তাকে তৈরি করে দ্য স্পোর্টস পারসন মুখপাত্র দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের তাকে কি বানিয়ে দেয়? মুখপাত্র বানিয়ে দেয়। মুখপাত্র মানে কি? যার মুখ থেকে সবকিছু বের হয়, ঠিক আছে? যিনি সব আমাদের জনগণের মুখপাত্র ছিলেন তিনি, ঠিক আছে? তিনি সবকিছু আমাদের বলতেন। আচ্ছা, তারপরে কি? এই রেসপন্সিবিলিটি তিনি একটা দায়িত্ব পেয়ে যান, এই মুখপাত্রের দায়িত্বটা দ্যাট হি ক্যারিড যেটা তিনি বহন করেন, ক্যারি মানে বহন করেন, উইথ ট্রিমেন্ডাস প্রচন্ড কারেজ সাহস নেই, কারণ ওই যে হানাদার বাহিনীদের পিস্তলের মুখে, গুলির মুখে, তাই না, আর্মিদের মুখে তিনি যে এই যে দায়িত্বটা পালন করেছিলেন, এখানে ট্রিমেন্ডাস মানে প্রচন্ড কারেজ, কারেজ মানে কি? ভয়, সাহস, সাহসের সঙ্গে বহন করেন, অ্যান্ড এবং অনেস্টি এবং সততার সঙ্গে বহন করেন, তাই না? টিল পর্যন্ত উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীনতা হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বটা বহন করেছিলেন, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন কি বলছে? টিল উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীন হওয়া পর্যন্ত, মানে পরের লাইফ লংটা একটু অন্যরকম তারা গিয়েছে, সেটাও তিনি বলছেন। এখানে মাহফুজ আলম কোনো কিছু ঢেকে রাখেননি। এরপর খেয়াল করুন, বলছে কি? এই রেসপন্সিবিলিটি এটা এমন একটা দায়িত্ব তিনি পেলেন ভোটের মাধ্যমে, দ্যাট হি ক্যারিড যা তিনি বহন করে নিয়ে গেলেন, উইথ ট্রিমেন্ডাস কারেজ প্রচন্ড সাহসের সঙ্গে, অ্যান্ড অনেস্টি সততার সঙ্গে, টিল পর্যন্ত উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীন হওয়া পর্যন্ত, ঠিক আছে? হিজ লাইফ লং স্ট্রাগল তার জীবনব্যাপী যে সংগ্রাম, টু ফ্রি মুক্ত করতে, আস আমাদেরকে, ফ্রম দ্য ক্লাসেস থাবা থেকে, অফ পাকিস্তানি রুল পাকিস্তানি শাসন থেকে, ইজ ইনডিসপিউটেবল সেটা তর্কাতীত। এইটা তো তর্কই করা যাবে না তার লাইফ লং স্ট্রাগল নিয়ে। তিনি যে আমাদেরকে মুক্ত করতে যে তার সারা জীবন ধরে যে সংগ্রাম করেছেন সেই বিষয়ে কোনো আপোষ নেই, তর্ক নেই, তাই না? তর্কাতীত এটা। তাহলে হিজ লাইফ লং স্ট্রাগল তার যে লাইফ লং স্ট্রাগল মানে কি?
জীবনব্যাপী যে সংগ্রাম, টু ফ্রি আস, আমাদের মুক্ত করতে, ফ্রম দ্য ক্লাসেস, ক্লাস মানে থাবা, পাকিস্তানি রুল, পাকিস্তানি শাসন থেকে মুক্ত করতে, যে তার যে লাইফ লং রোল, সরি স্ট্রাগল ইজ ইনডিসপিউটেবল, সেটা তর্কাতীত। হি ইজ দ্য লিডার, তিনি হচ্ছেন নেতা, হু যিনি, ইন্সপায়ার্ড উৎসাহিত করেছেন, ইন্সপায়ার উৎসাহিত পাস্ট টেন্স, ইন্সপায়ার উৎসাহিত করেছেন, আজ আমাদেরকে কি করতে, টু টেক আপ নিতে, কি নিতে, আর্মস অস্ত্র উঠিয়ে নিতে, এগেইনস্ট দ্য ব্রুটাল সেই বর্বর, বিরুদ্ধে বর্বর অ্যান্ড ইনহিউম্যান অমানবিক পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে, সেই ব্রুটাল বর্বর আর অমানবিক পাকিস্তানি যে আর্মিরা ছিল তাদের বিরুদ্ধে অস্ত্র তুলিয়ে নিতে তিনিই আমাদেরকে উৎসাহিত করেছেন, এই সেই নেতায়। তাই বলছেন হি ইজ দ্য লিডার, তিনি সেই নেতা, হু যিনি ইন্সপায়ার্ড উৎসাহিত করেছিলেন, আজ আমাদেরকে টু টেক আপ নিতে, ধরতে, আর্মস অস্ত্র তুলে নিতে, এগেইনস্ট দ্য ব্রুটাল সেই বর্বর, ব্রুটাল মানে কি বর্বর অ্যান্ড ইনহিউম্যান অমানবিক পাকিস্তানি আর্মি, এই পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে। হি ওয়াজ তিনি ছিলেন, দ্য লিডার নেতা, অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের যে মুক্তি যুদ্ধেও যেটা ছিল তার নেতাই ছিলেন তিনি। হি ওয়াজ দ্য লিডার, তিনি ছিলেন নেতা। বাট কিন্তু এর পরের অংশ, বঙ্গবন্ধুর জীবনের যে পরবর্তী অংশটা যে অনেকটা অন্ধকারে ঢাকা ছিল, সেটাও তিনি এবারে খোলাসা করে বলছেন, কারণ এইটুকুর দাম আমাদেরকে দিতে হবে ইতিহাসে, তাই না? এইটুকু বঙ্গবন্ধুই কিন্তু ইতিহাস, এইটুকুর ইতিহাস। পরের অংশটুকু আমরা দেখবো। বাট কিন্তু তিনি ফল্টার, তিনি হোঁচট খান, সিভিয়ারলি মারাত্মক ভাবে, ইন রানিং দ্য কান্ট্রি, দেশ চালাতে গিয়ে। রান মানে কিন্তু চালানো, ঠিক আছে না? ইন রানিং দ্য কান্ট্রি মানে দেশ চালাতে গিয়ে তিনি মারাত্মক ভাবে হোঁচট খান। তাহলে বাট কিন্তু হি ফল্টার, তিনি হোঁচট খান, সিভিয়ারলি মারাত্মক ভাবে, ইন রানিং দ্য কান্ট্রি, দেশ চালাতে গিয়ে, স্পেশালি বিশেষ করে ইন বিল্ডিং এ ডেমোক্রেটিক পলিটি, বিশেষ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে গিয়ে উনি পারেননি এটা করতে, ঠিক আছে না? বরং এটাকে এখানে করতে গিয়ে উনি একটু হোঁচটি খেয়েছেন। স্পেশালি মানে বিশেষ করে, ইন বিল্ডিং, বিল্ড মানে তৈরি করা, ইন বিল্ডিং তৈরি করতে গিয়ে, এ ডেমোক্রেটিক একটি গণতান্ত্রিক পলিটি মানে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে গিয়ে তিনি মারাত্মক হোঁচট খান। আমরা দেখি দেয়ার ইজ আ লট অফ কন্ট্রোভার্সি, প্রচুর পরিমাণে কি রয়েছে, বিতর্ক রয়েছে। দেখুন এখানে সাংবাদিক মাহফুজ আনাম যিনি এই এডিট মানে এই যে কলামটা লিখেছেন, ইনি কিন্তু মোটামুটি সবই খোলাসা করেই বলছেন, মানে একটু নিরপেক্ষ হয়ে বলছেন। তা দেয়ার ইজ আছে আ লট অফ কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি মানে কি বিতর্ক, লট মানে প্রচুর, প্রচুর পরিমাণে বিতর্ক রয়েছে অ্যাবাউট বঙ্গবন্ধুর রোল, বঙ্গবন্ধুর ভূমিকার সঙ্গে আফটার ওয়ার লিবারেশন, আমাদের স্বাধীনতার পর। তাহলে খেয়াল করুন, উনি কিন্তু সাবসাবলে বলেই দিচ্ছেন যে আমাদের তার যে রোল ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, আফটার ওয়ার লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধের পর, সেইটা বঙ্গবন্ধুর সম্পর্কে তার আমাদের যে ভূমিকা ছিল সেটা সেই সম্পর্কে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি বা বিতর্ক রয়েছে। দেয়ার ইজ আ লট অফ কন্ট্রোভার্সি, অনেক বিতর্ক রয়েছে অ্যাবাউট বঙ্গবন্ধুর রোল, বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আফটার আওয়ার লিবারেশন, আমাদের স্বাধীনতার পর। কি কি কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে সেটিং আপ রক্ষী বাহিনী, এই যে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করা, এখানে সেট আপ মানে প্রতিষ্ঠা করা, একটা বাহিনী ছিল বাংলাদেশে বঙ্গবন্ধু কর্তৃক, এরা হচ্ছে প্যারামিলিটারি সংগঠন। তাহলে এটা কি হচ্ছে, সেটিং আপ রক্ষী বাহিনী, রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করা, অ্যান্ড ইউজিং ব্যবহার করা, ইট এই বাহিনীকে, ইট মানে এই বাহিনী, ফর পলিটিক্যাল পারপাস রাজনৈতিক উদ্দেশ্যে, হ্যাভ অলওয়েজ বিন এ সাবজেক্ট, সেটা সবসময় হয়ে এসছে, অফ ক্রিটিসিজম, আর সমালোচনার বিষয় হয়ে আসছে। তার মানে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করা এবং এটাকে ব্যবহার করা রাজনৈতিক উদ্দেশ্যে, এটা সবসময় সমালোচনার বিষয় হয়ে আসছে, সাবজেক্ট মানে এখানে বিষয়। তাহলে সেটিং আপ রক্ষী বাহিনী অ্যান্ড ইউজিং ইট ফর পলিটিক্যাল পারপাস, এবং এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, হ্যাভ অলওয়েজ বিন এ সাবজেক্ট অফ ক্রিটিসিজম, সবসময় কি সমালোচনার বিষয় হয়ে আসছে। বাট কিন্তু দি অ্যাকশন, যে পদক্ষেপ, দ্যাট যেটা রিয়েলি ড্যামেজড, কিন্তু যে পদক্ষেপ, যে ব্যবস্থা দেয়ার, যেটা রিয়েলি সত্যিকার অর্থে ড্যামেজ, নষ্ট করে দিয়েছিল হিজ স্ট্যাচার, তার মর্যাদা, অ্যান্ড এবং রেসপেক্ট, সম্মান, ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন, সেটা ছিল চালু করা, কি চালু করা বা নিয়ে আসা, অফ ওয়ান পার্টি রুল, একদলীয় শাসন ব্যবস্থা চালু করা, ইন্ট্রোডাকশন মানে চালু করা। ইন জানুয়ারি ফেব্রুয়ারিতে ইন 1975, 1975 সাল, আমরা জানি যে এই বছরই কিন্তু এদের মারা যান, ঠিক আছে? তাহলে আমরা এখানে ফাইন কথা বলেছি, বলছে কিন্তু বাট দি অ্যাকশন, কিন্তু যে পদক্ষেপ দ্যাট রিয়েলি সত্যিকার অর্থে ড্যামেজ, নষ্ট করে দিয়েছিল হিজ স্ট্যাচার, তার মর্যাদা, স্ট্যাচার মানে কি মর্যাদা, অ্যান্ড এবং রেসপেক্ট, তার সম্মান, ওয়াজ দি ইন্ট্রোডাকশন, সেটা ছিল তা কি নিয়ে আসা বা চালু, অফ ওয়ান পার্টি রুল মানে একদলীয় শাসন।
in January February 1975 1975 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইট ওয়াজ দ্য বিগিনিং আর এটাই ছিল শুরু অফ অটোক্রেটিক রুল স্বৈর শাসনের ইন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে প্রথম স্বৈর শাসন প্রতিষ্ঠা করে কিন্তু বঙ্গবন্ধুই আমরা বঙ্গবন্ধুই বলবো কারণ এই বঙ্গবন্ধুই যে ছিলেন ঠিক আছে আমরা কিন্তু আর যাই করে হাসিনার কথাতে বিবেচনা করে বঙ্গবন্ধু বিচার করতে পারবো বিশেষ করে তার যে স্বাধীনতার পূর্বের ঘটনা এটা কিন্তু বলছে না তাহলে এটা সত্য ঘটনা একটু স্বাধীনতা পড়তে গেলে আপনাকে কিন্তু বঙ্গবন্ধুকে জানতে হবে তাহলে ইট ওয়াজ দ্য বিগিনিং বাংলাদেশের ইতিহাস কারণ উনি প্রথম প্রধানমন্ত্রী আর উনি এই স্বৈর শাসন চালু করে গেছেন একদলীয় শাসন ব্যবস্থা দিয়ে সেখানে কারো বাকি মানে কি বলে এটা গণমাধ্যমের স্বাধীনতা ছিল না তারপরে ফ্রিডম অফ স্পিচ ছিল না মানে বাক স্বাধীনতা ছিল না কোনো কিছু ছিল না সেই সময় ইট ওয়াজ দ্য বিগিনিং এটা ছিল কি শুরু অফ অটোক্রেটিক রুল স্বৈর শাসনের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বাংলাদেশে many of the leaders অনেক নেতারা and followers অনুসারীরা of the anti discrimination movement বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতা আর ছাত্র অব টুডে আজকের যে অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট বৈষম্য বিরোধী যে আন্দোলন তাই না সেই আন্দোলনের অনেক অনুসারী ছাত্ররা উইল হ্যাভ ডিফারেন্ট ভিউ পয়েন্টস থাকবে উইল হ্যাভ মানে থাকবে ডিফারেন্ট ভিউ পয়েন্টস ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং দেয়ার অন তাদের নিজস্ব ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা অফ হিস্ট্রি ইতিহাস নিয়ে উনি বলছেন মাহফুজ আলম যে আজকে যারা এই যে বৈষম্য বিরোধী যারা মুভমেন্টের যারা নেতা অনুসারী তাদের কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে ভিউ পয়েন্টস মানে দৃষ্টিভঙ্গি এন্ড দেয়ার অন ইন্টারপ্রিটেশন এবং নিজস্ব ব্যাখ্যা ইতিহাস নিয়ে তাদের নিজস্ব ব্যাখ্যা থাকবে অফ হিস্ট্রি ইতিহাস নিয়ে সাম মে কেউ মেবি নট ফুললি অ্যাওয়ার সম্পূর্ণ নাও জানতে পারে অফ দ্য হিস্ট্রিক সিগনিফিকেন্স 7 আগস্টের যে সিগনিফিকেন্স মানে গুরুত্ব নিয়ে অফ দোজ ডেজ এই দিনগুলো নিয়ে ইন দ্য লেট সেই 1960s মানে 1960 সালের শেষ ভাগে 1960 দশকের বলা হয় 60s মানে কি দশক 1960s মানে 60 দশকের শেষ ভাগের যে ওই দিনগুলোর যে গুরুত্ব এগুলো কিন্তু আজকের প্রজন্মের লোকেরা নাও জানতে পারে তাই না এটা দ্য ম্যাজিক অফ দিস ডেজ বলা হচ্ছে যে ওই দিনগুলোর যে ম্যাজিক বা জাদু ম্যাজিক মানে কি জাদু তাহলে ওই দিনগুলোর যে জাদু অফ দোজ মোমেন্টস সেই সময়গুলোর যে জাদু ইন 1977 সালের যে জাদু সময়গুলোর যে মুহূর্তগুলোর যে জাদু অ্যান্ড দ্য ম্যাগনিফিসেন্স অফ আওয়ার আর্মড স্ট্রাগল এবং যে মহত্ব ম্যাগনিফিসেন্স মানে কি মহত্ব অফ আওয়ার আর্মড আমাদের সশস্ত্র সংগ্রামের যে মহত্ব ইন 1971 সালের এগুলো সম্পর্কে আজকের এই প্রজন্মটা বেশি নাও জানতে পারে এই কথাটা উনি বলছেন দ্য সাম মে নট বি ফুলি অ্যাওয়ার নাও জানতে পারে কয়জন লোকজন ইতিহাস পড়ছে অফ দ্য হিস্ট্রিক ইম্পর্টেন্স অফ দিস ডেজ ইন দ্য লেট 1960s 1960 দশকের শেষের দিকে যে দিনগুলোর যে গুরুত্ব দ্য ম্যাজিক অফ দোজ মোমেন্টস ইন 1970 সালের যে সেই মুহূর্তগুলোর যে জাদুকরী যে জাদু মানে মন্ত্রমুগ্ধ অবস্থা অ্যান্ড দ্য ম্যাগনিফিসেন্স অফ আওয়ার আর্মড স্ট্রাগল এবং আমাদের সশস্ত্র সংগ্রামের যে মহত্ব এই 1971 এগুলো সম্পর্কে কেউ নাও জানতে পারে আমরা হু হ্যাড দ্য গুড ফরচুন যাদের সৌভাগ্য হয়েছিল এখানে হু হ্যাড দ্য গুড ফরচুন যাদের সৌভাগ্য হয়েছিল কি করতে অফ বিং অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এক সক্রিয় ভূমিকা পালন করতে ইন দোজ ইভেন্টস ওই ঘটনাগুলোতে বিয়ার টেস্টিমনি আজকে তারাই আমরা সাক্ষ্য বহন করছি মানে কি অফ দোজ ডেজ ওই দিনগুলোর অ্যান্ড দ্য রোল এবং সেই ভূমিকা প্লের যে ভূমিকা পালন করেছিল বাই বঙ্গবন্ধুর দ্বারা তাই না এগুলো আমরা এর সাক্ষ্য বহন করছি এটা মাহফুজ আলম বলছে ইভেন এভরিডে প্রত্যেক দিন ইন আওয়ার মুক্তি বাহিনী ক্যাম্পস আমাদের মুক্তি বাহিনী ক্যাম্পে উই ইউজ টু প্লে আমরা কিন্তু প্লে মানে বাজানো এখানে দ্য রেকর্ড অফ হিজ মার্চ 7 স্পেস তার 70 সালের যে রেকর্ড কথার যে ভাষণের যে রেকর্ড তাই না যে 1971 সালের 7 মার্চের যে 7 মার্চের যে ভাষণের রেকর্ড সেটা আমরা বাজিয়ে শোনাতাম কেন বাজাতাম টু এনার্জাইজ শক্তি যোগাতে এন্ড মোটিভেট উৎসাহিত করতে আওয়ার সেলস আমাদেরকে আমরা যারা যুদ্ধে নেমেছিলাম তাদের নিজেদেরকে কি করতে এনার্জাইজ মানে কি শক্তি যোগাতে আর উৎসাহিত করতে আমরা 7 মার্চের যে ভাষণের যে রেকর্ড সেটা আমরা প্লে করে শুনতাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি থ্যাঙ্কস আ লট